20 নভেম্বর রোববার রাত 8টায় খালেদ মদিনা চ্যারিটি থেকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। মনোনয়নপত্র নিলেন আইবি, বিএনপি চাইলে নির্বাচন করবেন অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা, মনোনয়নপত্র দাখিল অনলাইনেও। বর্তমান ব্যবস্থা অবাধ নির্বাচন অসম্ভব, সংসদে আলোচনা চান এরশাদ। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়ন নিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান মেয়র সেলিনা হায়াত আইভি ছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে 4 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আইভির পক্ষে কাজ করতে মহানগর ও জেলা নেতারা ঐক্যবদ্ধ বলে জানিয়েছেন দলের নেতারা। তবে প্রার্থী নিয়ে এখনো সিদ্ধান্তহীন। বিএনপি নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিলেও প্রার্থী চূড়ান্ত করতে পারেনি দলটি। গত সিটি নির্বাচনে ভোট শুরুর মাত্র 5 ঘন্টা আগে নির্বাচন থেকে সরে দাঁড়ায় বিএনপি, আর এজন্যই গতবারের প্রার্থী তৈমুর আলম খন্দকার এবার নির্বাচনে যেতে চান না। তবে কেন্দ্রীয় নেতারা বলছেন তৈমুরকে প্রার্থী হিসেবে পছন্দ দলের হাইকমান্ডের। নির্বাচন বিষয়ে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সিদ্ধান্ত মেনে নেবেন বলে জানিয়েছেন তৈমুর আলম। নারায়ণগঞ্জের মেয়র নির্বাচনে কথা বলতে আমাদের সাথে আছেন বিএনপি সম্ভাব্য প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, এবারের নির্বাচনে আপনি একরকম অনীহা প্রকাশ করেছেন, আবার বিএনপি চেয়ারপারসন যে সিদ্ধান্ত দেবেন সেটাই মেনে নেবেন বলছেন। দলের প্রধানের কাছ থেকে কি ধরনের আদেশ বা নির্দেশের প্রত্যাশা করছেন আপনি? আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এই নিউজটা শুনতেছিলাম। এই নিউজের আপনি এক পর্যায়ে বলছেন যে তৈমুর আলম খন্দকারকে 5 ঘন্টা আগে বসায় দেওয়ার কারণে এখন সে তৈমুর নির্বাচনটা করতে চায় না, অনীহা প্রকাশ করে। এই কথাটা সত্য না। কারণ দলীয় চেয়ারপারসনের যিনি দলীয় প্রধান, তার অনেক দায়িত্ব থাকে। তিনি নমিনেশন দিতেও পারেন, তিনি প্রত্যাহারও করতে পারেন, এটা তার এখতিয়ার। অতএব এই এখতিয়ার নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। আমি খালেদা জিয়ার প্রতি পূর্বেও অনুগত ছিলাম, এখনো আছি, ভবিষ্যতে থাকবো ইনশাল্লাহ। এখন কেন আমি নির্বাচনকে যেতে চাই না, সেটা কারণটা হলো যে এখন তো দেশে নির্বাচন নাই। আমি মাঠে ঘাটে থাইকা রাজনীতিটা করি, তৃণমূলের রাজনীতি করি। এবার দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ এবং পৌরসভা নির্বাচনগুলি আমি স্বচক্ষে দেখেছি। আমি আমাদের দলের প্রার্থীদের পক্ষে মাঠে ছিলাম, নির্বাচনের দিকে ছিলাম, প্রোগ্রামটা ছিলাম। সেখানে আমি যে জিনিসটা আমার মনে দাগ কাটছে সেটা হলো যে আগে তো কেন্দ্র দখল হইতো, পুলিশ প্রশাসনকে ম্যানেজ করে কেন্দ্র দখল করতো, যে পুলিশ এবং প্রশাসন। অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, এই ব্যাপারে বিএনপি চেয়ারপারসন আপনাকে কি নির্দেশনা দেবেন? এখন বলেন, এখন শুনেন। এখন যেটা হয়, এখন তো ওই যে ব্যালট পেপার আগেই ব্যালট বাক্সের মধ্যে ভরে রাখে। আমার যে এনায়েতনগর ইউনিয়নের চেয়ারম্যানকে আপনার ওই যে আমাদের ধানের শীষের প্রার্থী, তাকেই দিছে হলো ওই নৌকা মার্কা প্রার্থী সিলমারা ব্যালট পেপার। এবং আপনি নির্বাচন কমিশনের কাছে একটা অভিযোগ করবেন, সে আপনার নির্বাচন সেই দরখাস্ত সে গ্রহণ করবেন, জি নির্বাচন আপিল করবেন, আপিলের নির্বাচন সুষ্ঠু হবে না। আপনি নির্বাচন করবেন কি করবেন না অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার? নির্বাচন সুষ্ঠু হবে না। আমি আপনাকে পরিষ্কার ভাষায়, আরে ভাই পরিষ্কার ভাষায় বলি যে যেখানে নির্বাচনী ব্যবস্থা নাই, সেখানে আর্টিকেল 65 সাবসেকশন 1 and 2 মোতাবেক যে নির্বাচন হওয়ার কথা, সেই নির্বাচন তো এখন এই নির্বাচন কমিশন করতেছে না। এটার প্রতিবাদ স্বরূপই আমি নির্বাচনটা করতে চাই না। তারপরও দেশনেত্রী খালেদা জিয়ার সাথে আমি সর্বক বিষয়ে ইতিমধ্যে তার কাছে ব্যাখ্যা করেছি, আরো কিছু ব্যাখ্যা আমি করব। তারপরে তিনি যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত শিরোধার্য। জি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, আপনার যে উপলব্ধি, সেই উপলব্ধি তো বেগম জিয়াও নিশ্চয়ই সে একই উপলব্ধি আছে। তারপরও আপনি নির্বাচন না করতে চাইলে কি নির্বাচনে অংশগ্রহণ করবেন? কি মনে হয় আপনার? এটা তিনি দলীয় চেয়ারপারসন, তিনি একজন অভিজ্ঞ নেতা, তিনি যেটা ভালো মনে করবেন সেটি তিনি করবেন।
সামগ্রিক প্রেক্ষাপটের আলোকে তিনি সিদ্ধান্ত নেবেন। কিন্তু অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার ব্যক্তি তৈমুরের জন্য সিদ্ধান্ত নেবেন। কিন্তু অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার আপনি যে কথা বলছেন সেই কথা কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়ের কথার সাথে কিছুটা তফাৎ রয়েছে। তিনি বলছেন তৈমুর আলম খন্দকার নির্বাচন না করলেও বিএনপি প্রার্থী সংকটে পড়বে না, দলের পক্ষ থেকে আর্থিক সহায়তার আশ্বাস পেলে তৈমুর প্রার্থী হতে রাজি হবেন বলেও মনে করছেন গয়েশ্বর। এই কথা কি ঠিক? গয়েশ্বর বাবু এটা একটু বেশি কথা বলছেন। তিনি যেমন বলছেন যে আমরা জানি পাশ করব না, তারপরও আমরা নির্বাচন করব, পাগলের পাগলামি করে এটা জেনেও করব। তাকে মনে রাখা উচিত আমি একটা সচ্ছল পরিবারের সন্তান। আমি পার্টির কাছে আজ পর্যন্ত কোনো টাকা নেই, বরঞ্চ আন্দোলন সংগ্রামে বহু টাকা আমি খরচ করি। আমি টাকার জন্য আমার কোনো ফ্যাক্টর না। টাকা বহু স্কুল কলেজ আমাদের পারিবারিক অর্থে এই নারায়ণগঞ্জে প্রতিষ্ঠা লাভ করছে। অতএব এই টাকার জন্য নির্বাচন করব না বা টাকার জন্য আকাঙ্ক্ষিত থাকবো, এটা গয়েশ্বরবাবু সঠিক বলে নাই। এবং এই কথাটাও সঠিক বলে নাই যে আমরা ফেল করার জানি ফেল করব তারপরে নির্বাচন করব। কর্মীরা তাদের একটা যে স্প্রিয়া থাকে, তাদের যে একটা সচেতনতা বোধ থাকে, সেখানে যদি একজন স্থায়ী কমিটির সদস্য বলে দেয় যে আমরা জানি যে আমরা ফেল করব তারপরে নির্বাচন করব, ফেলের এই বয়সে আসা ফেলের রাজনীতি কেন করব, ফেলের নির্বাচন কেন করব? রাইট, জনাব তৈমুর আলম খন্দকার, আপনি নির্বাচন করবেন কি করবেন না, আপনি সেইটি কবে নাগাদ আপনি সিদ্ধান্ত নিতে পারবেন বলে মনে করছেন? আমি আমার নেত্রীকে বিস্তারিত সবকিছু জানাবো, তারপর আমার নেত্রীর সিদ্ধান্তের শিরোধার্য। কারণ আমি দলের প্রতি অত্যন্ত অনুগত। বিভিন্ন সময় আমি রাজপথে গুলি খাইছি, মাইর খাইছি, জেল খাইছি, কিন্তু দলের প্রতি আনুগত্য প্রকাশ করার জন্যই। কিন্তু টাকা আমার কাছে ফ্যাক্টর না। কিন্তু অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, গতবার যখন আপনি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তখন কিন্তু আপনি বলেছিলেন যে কুরবানি গরুকেও সময় দেওয়া হয়, গোসল করানো হয় জবাই করার আগে, আমাকে সেই সময়টিও দেওয়া হলো না। এটি কি ঠিক আনুগত্যের বহিঃপ্রকাশ বলে মনে হয়? এটা অবশ্যই আনুগত্যের বহিঃপ্রকাশ। পরিস্থিতিটা আমি ব্যাখ্যা করছি, তারপরও কিন্তু আমার নেতা দেশনেত্রী খালেদা জিয়াকে আমি অত্যন্ত যোগ্য নেতা মনে করি এবং তার প্রতি আনুগত্য প্রকাশের জন্যই আমি দাঁড়াইছি। এবং এই ঘটনাটা শুই না সাথে সাথে আব্দুর রহমান করে একটা লোক স্ট্রোক করে মারা গেছে। সেদিনকে কি কান্নার রোল ছিল আমার বাড়িতে, আপনারা যারা মিডিয়ার লোক তারা এটা জানেন না। তারপরও আমি মনে করি আমার দায়িত্ব হলো আমার নেতার নির্দেশ পালন করা, অন্য কিছু না। আমি আই এম এ সোলজার, ইট ইজ মাই ডিউটি টু ফলো দ্য অর্ডার অফ মাই কমান্ডার। আমার কমান্ডার হলো দেশনেত্রী খালেদা জিয়া। তিনি যা নির্দেশ করবেন সেটা কার্যকর করাই আমার দায়িত্ব। অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, বিএনপি যদি নির্বাচনে অংশ নেয় কিন্তু আপনাকে মনোনয়ন না দেয়, তাহলে কি আপনি পার্টির সিদ্ধান্ত মেনে নেবেন বা যাকে মনোনয়ন দিয়ে দেয় তার প্রতি কাজ করবেন? আমি বিএনপির একজন কর্মী, নিবেদিত কর্মী, এবং আমার পুরা পরিবার মামলা জর্জরিত। আমার পরিবারে এমন কোন পুরুষ সদস্য নাই যার কি এই বিএনপি করার জন্য মামলা খায় নাই। আমার বাড়ির কাজের লোক নিয়ে ধৈর্য নিয়ে আমার বিরুদ্ধে 164 স্টেটমেন্ট করাইছে। তারপরে তো আমরা বিএনপি ছাড়ি নাই। বিএনপির জন্য অনেক প্রতিকূল অবস্থা তো আমাদের মধ্যে আছে। তারপরে তো আমরা খালেদা জিয়া, তারেক জিয়াকে ছাড়ি নাই। বিএনপিকে ছাড়া তো প্রশ্নে ওঠে না। বিএনপি আমার জীবনের প্রথম দল এবং বিএনপি আমার জীবনের শেষ দল। অন্য কাউকে মনোনয়ন দিলেও আপনি মেনে নেবেন যে এবং দলের হয়ে কাজ করবেন যদি নারায়ণগঞ্জ নির্বাচন? খালেদা জিয়া যা বলবে তা করবে, খালেদা জিয়া যা বলবে তা করবে। তৈমুর আলম খন্দকার, আপনাকে অনেক ধন্যবাদ। বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। তিন পার্বত্য জেলা বাদ রেখে দেশের 61টি জেলা পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আওয়ামী লীগ জেলা পরিষদ নির্বাচনে তৎপর হলেও এই নির্বাচনে আগ্রহ দেখাচ্ছে না বিএনপি। জেলা পরিষদের নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে হোসেন মোহাম্মদ এরশাদের জাতীয় পার্টিও। এ নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরুদ্দিন আহমেদ কামরান, আছেন খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। স্বাগত আপনাদের। কামরান ভাই, এই সরাসরি নির্বাচন না হয়ে জেলা পরিষদের জনপ্রতিনিধি দিয়ে নির্বাচন হচ্ছে কেন? মানে কেমন জানি বেসিক ডেমোক্রেসি কথা আমাদের মনে পড়ে যাচ্ছে, যেটি আইয়ুব খান ইন্ট্রোডিউস করেছিলেন। মানে জনপ্রতিনিধিদের ভোটে নির্বাচন কেন? কামরান ভাই। ধন্যবাদ খালেদ ভাই। আপনারা ইতিমধ্যে দেখেছেন ইউনিয়ন পরিষদ, উপজেলা, সিটি কর্পোরেশন এই প্রত্যেকটি নির্বাচনে সাধারণ জনগণের ভোটের দ্বারা নির্বাচিত প্রতিনিধি নির্বাচিত হয়েছেন।
আজকে দীর্ঘদিন যাবৎ জেলা পরিষদে নির্বাচনের কোনো ব্যবস্থা নেই এবং সেখানে প্রশাসকরা দায়িত্ব পালন করছেন। বর্তমান সরকার একটা গণতান্ত্রিক সরকার। গণতান্ত্রিক সরকারের এই লক্ষ্যটাই হচ্ছে যে যাতে করে সব জায়গায় নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা এই সমস্ত প্রতিষ্ঠানগুলো চালিত হয়। সেই লক্ষ্যকে সামনে রেখে গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এই নির্বাচনের আয়োজন করা হয়েছে। কামরান ভাই, এই জনপ্রতিনিধিদের দিয়ে যে আপনারা নির্বাচন করছেন, গত ইউনিয়ন পরিষদ নির্বাচন বা উপজেলা নির্বাচনে বেশিরভাগ যে কনস্টিটিউয়েন্সি তাতে আওয়ামী লীগই জয় ছিনিয়ে নিয়েছে বলা যেতে পারে, বা জয় লাভ করেছে আমরা যদি এরকম করে বলি। সেই ক্ষেত্রে কি বিরোধী দল কোনোভাবেই আর এই নির্বাচনে অংশ নিতে চাইবে? ওদের তো মানে একটু ভোট তো গুণাগাথা, মানে এতে আমি বিরোধী দল হলে কেন এই নির্বাচন করতাম? না, বিষয়টা হচ্ছে যে এই যে নির্বাচনে অংশগ্রহণ করা না করার যে একটা প্রবণতা, এটা বিএনপির রাজনীতির একটা কালচারে পরিণত হয়ে গেছে। এই যে গত পরশুদিনও দেখলাম যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে। আজকে আবার শুনলাম যে ওনারা নির্বাচনে অংশগ্রহণ করছেন না। এই যে তাদের একটা মতদ্বন্দ্বতা বা তাদের এই যে চিন্তা চেতনা, হ্যাঁ, এটা ভাবছেন। তো আমরা মনে করি যে দেখেন, গত সিটি কর্পোরেশন নির্বাচনেও নারায়ণগঞ্জে তারা অংশগ্রহণ করেছিলেন, বাদবাকি 5টি পৌরসভায় সিটি কর্পোরেশন নির্বাচনে তারা অংশগ্রহণ করেছিলেন। শুধু বোঝার জন্য যে সিলেট জেলা পরিষদ যে নির্বাচন হবে, সেই নির্বাচনে যতগুলি ভোট আছে, ইলেকট্রাল কলেজের মতো যতগুলি জনপ্রতিনিধি আছেন, তার মধ্যে আওয়ামী লীগ থেকে নির্বাচিত জনপ্রতিনিধি কয়জন বা ভোট কয়টি? দেখেন, আমি একটা কথা আপনাকে বিনীতভাবে এবং বিনয়ের সাথে বলবো, এখানে সিলেটের নির্বাচনটা আমরা মনে করি যে এর আগেও আমি বিভিন্ন সময় বলেছি যে ইউনিয়ন পরিষদের নির্বাচন বা অন্যান্য যে নির্বাচনগুলো খুবই স্বচ্ছ হয়েছে এবং এই সিলেটের অঞ্চলের নির্বাচন থেকে, সিলেট জেলার নির্বাচন থেকে কোনো ধরনের অভিযোগ কেউ করেন নাই। যথেষ্ট পরিমাণের বিএনপির চেয়ারম্যান এবং মেম্বাররা তারা নির্বাচিত হয়েছে। সেটি পরিমাণ কত? সত্য। আমি আপনাকে আজকে পরিমাণ কত সেটি যদি একটু বলতেন, আমাদের সারা দেশের দর্শকদের জন্য একটু পরিমাণটা যদি বলতেন, মানে কার কতটি। ধরেন এখানে তো অনেক ক্ষেত্রে দেখা গেছে যে জি এখানে ধরেন আপনার 55-45 এই ধরনের হবে, কারণ এখন অনেক বিদ্রোহী ক্যান্ডিডেটও আছেন বিএনপির, তারাও নির্বাচিত হয়েছেন। আওয়ামী লীগের অনেক বিদ্রোহীও নির্বাচিত হয়েছেন, আওয়ামী লীগের নিজস্ব ক্যান্ডিডেট নির্বাচিত হয়েছেন। আমি একটা জিনিস আপনাকে বলতে চাচ্ছি যে এই নির্বাচন কমিশনটা যে একটা স্বাধীন এবং একটা নিরপেক্ষ, তার একটা উদাহরণ আমি আপনাকে বলি। আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর সিলেটের একটা সফর ছিল 23 তারিখে, আগামী 23 তারিখে, এবং এটা আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি এবং সেখানে একটা জনসভা ছিল। কিন্তু আজকে যে মুহূর্তে এই নির্বাচনের তফসিল নির্বাচন কমিশন ঘোষণা করেছেন, মাননীয় প্রধানমন্ত্রী তার নির্বাচনী জনসভাটাকে তিনি ক্যান্সেল করে দিয়েছেন, বলেছেন যে না, যেহেতু তফসিল ঘোষণা করা হয়েছে আমরা কোনো জনসভায় যাব না। আপনি কি বলতে চান যে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কি বলতে চান যে শেখ হাসিনা আগামী 28 ডিসেম্বর পর্যন্ত সারা বাংলাদেশের কোথাও তাহলে জনসভা করছেন না, পার্বত্য জেলাগুলি ছাড়া? সারা বাংলাদেশে তো ইলেকশন হচ্ছে 61টা জেলায়। আমি যত, হ্যাঁ 61টা জেলা নির্বাচন হচ্ছে, কিন্তু সিলেটে যেহেতু নির্বাচনের সাথে সাথে এখানে উন্নয়নমূলক কর্মকাণ্ড, আপনার বিভিন্ন ধরনের যে সমস্ত কাজ আমাদের সমাধান হয়েছে সেইগুলার উদ্বোধন, এগুলো অনেকটা বিষয় আছে, এবং তিনি নির্বাচনে যেখানে যাবেন সেখানে সারা সিলেটের লোকজন এখানে আসবেন, সেখানে খুব সেই জন্য নিরপেক্ষতা বজায় রাখার জন্য সেখানে তিনি আসছেন না। কামরান ভাই বললেন, জনাব নজরুল ইসলাম মঞ্জু, কামরান ভাই বললেন যে নির্বাচনে অংশ তো বিএনপি এমনিতেও নেয় না, সরাসরি মানে ইলেকশন হলেও নেয় না, জনপ্রতিনিধি দিয়ে ইলেকশন হলেও নেয় না, কিন্তু বিএনপি সব জায়গায় কিন্তু কমপ্লেইন করে। মঞ্জু ভাই এই ক্ষেত্রে যেমন কমপ্লেইন করছে যে জনপ্রতিনিধিদের নির্বাচন, সেই জন্য নির্বাচনে অংশ নেব না। আপনারা কি নানা কারণে শুধু কেন অংশ নেবেন না সেই কারণগুলি খুঁজতে থাকেন মঞ্জু ভাই? শুনেন, ধন্যবাদ আপনাকে। আমি খুব পরিষ্কারভাবে বলছি যে
বিএনপি নির্বাচনমুখী দল, 5 নির্বাচনেও বিএনপি যেতে চেয়েছিল, কিন্তু সরকারের এই নির্দলীয় সরকারের জায়গা থেকে সরকার সরে যাওয়ার কারণেই আওয়ামী লীগের অধীনে বিএনপি নির্বাচনে যায়নি। পরবর্তীতে ইসলাম সরকার নির্বাচনের প্রত্যেকটিতে বিএনপি যোগদান করেছে। উপজেলায় 6 দফে উপজেলা নির্বাচন, ইউপি নির্বাচন, পৌর নির্বাচন, সকল নির্বাচনেই বিএনপি যোগদান করেছে এবং বিএনপি যোগদান করায় সারা বাংলাদেশে যে চিত্রটি ফুটে উঠেছে সে হচ্ছে সকল নির্বাচনে ভোট ডাকাতির নির্বাচন। সকল নির্বাচনে মানুষ আপনারা হত্যা যেগুলিতে করে জিতেছেন সেগুলিও, মঞ্জু ভাই আপনারা যেগুলিতে জিতেছেন সেগুলিও, মঞ্জু সব ভাই, জায়গায় সব আপনারা যেগুলি জিতেছেন সব সেগুলি, জায়গায় সন্ত্রাস করেছে, সব জায়গায়। আপনারা যেগুলি আরেকটি জিতেছেন- বিষয় আমি বলে রাখি, আপনারা সব যেগুলি জায়গায় সন্ত্রাস করেছে। সেটিও বলেন, সব আপনারা জায়গায় যেগুলিতে সন্ত্রাস জিতেছেন সেগুলিও সন্ত্রাস করেই আমি আরেকটা জিতেছেন। বিষয় বলে রাখি, জি, না তারা সন্ত্রাস করেছে কিন্তু সেই সব জায়গায় জিততে পারে নাই, আচ্ছা। কিন্তু বাকি সব জায়গায় তারা দখল করে নিয়ে গেছে। আমি আরেকটা বিষয় বলতে চাই, এই যে কামরান সাহেব বললেন নিরপেক্ষ নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশন যে মেরুদণ্ডহীন, এই নির্বাচন যে এই অধীনে যে নির্বাচন ভালো হবে না সেটি দেশবাসী জানে। আরেকটি বিষয় হচ্ছে প্রধানমন্ত্রী সিলেটের তার কর্মসূচি বাতিল করেছেন, কিন্তু আমরা গত নির্বাচনকে দেখেছি যে মন্ত্রী এমপি সব জায়গায় আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনী প্রচার অভিযানে গেছে, কিন্তু নির্বাচন কমিশন কিন্তু কোনো ব্যবস্থা তাদের বিরুদ্ধে গ্রহণ করতে পারে নাই। এই জন্য এই সরকারের অধীনে এবং এই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনে যাওয়াটা ঝুঁকিপূর্ণ। কিন্তু 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 আপনি যে নির্বাচন কমিশনকে মেরুদণ্ডহীন বলছেন, সেই নির্বাচন কমিশনের কাছেই নির্বাচন কমিশনের আন্ডারে নির্বাচনে বদরুদ্দিন আহমেদ কামরান ভাই হেরে গিয়েছেন। আপনার খুলনায় সিটি কর্পোরেশন নির্বাচনে জিতেছেন আপনাদের প্রার্থী, বরিশালে জিতেছেন, রাজশাহীতে জিতেছেন, গাজীপুরে জিতেছেন, তারপরেও মানে কেন আপনারা এই নির্বাচন কমিশনকে মেরুদণ্ডহীন, এক পেশে এগুলি বলবেন, মানে এই বলার কারণ কি আসলে? আমি আপনাকে বলছি ওই 5টি নির্বাচনে জেতার কারণেই সরকার নতুন করে একটা নীল নকশা করেছে। আচ্ছা, সারা বাংলাদেশে হেরে যাবে ওই নির্বাচনের রেশ ধরে, এই কারণেই সরকার নতুন কার্যক্রম করে সব জায়গা থেকেই, এবং উপজেলা নির্বাচন কিন্তু নির্বাচন ভালো হয়েছিল। নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশন। মঞ্জু ভাই আমাদের একটা বিরতি নিতে হচ্ছে, বিরতির পর ফিরে এসে আমি আপনাকে এই জায়গা থেকে জানতে চাইবো যে 5টি সিটি কর্পোরেশনে জয়লাভ করার পর বা উপজেলা যে প্রথম 2 পর্যায়ের কথা আপনারা বললেন, সেই 2 পর্যায়ে নির্বাচন হওয়ার পর আপনারা নির্বাচন কমিশনকে খুব শক্ত মেরুদণ্ডওয়ালা বলেছিলেন কিনা, আমরা একটা বিরতি নিচ্ছি, ফিরছি তারপর। মঞ্জু ভাই আছেন আমাদের সঙ্গে, কামরান ভাই আছেন আমাদের সঙ্গে। মঞ্জু ভাই, বিরতির আগে আপনি বলছিলেন যে নির্বাচন কমিশন কেন কুপমণ্ডক। আমি একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির অংশ নেওয়া উচিত কি উচিত না, আপনি কি মনে করেন? না, বিএনপি তো নারায়ণগঞ্জ নির্বাচনে আগে গিয়েছে এবং এবারও যাবে বলেই বিএনপি চিন্তা ভাবনা করছে, এই নিয়ে তো কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। বিএনপি এবার যাবে বলে পার্টি এ সম্পর্কে চিন্তা ভাবনা করছে, বিএনপি যাবে বলে চিন্তা ভাবনা করছে। কামরান ভাই, এই নির্বাচনের কমিশন নিয়ে অনেক কথাই হলো, আপনি নিশ্চয়ই এই বিষয়ে মন্তব্য করতে চাইবেন, কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে সংশোধিত জেলা পরিষদ আইন অনুযায়ী 21 সদস্যের জেলা পরিষদ হচ্ছে, 21 সদস্যের বিপরীতে কি পরিমাণ প্রার্থী হতে পারে? মানে আপনাদের দল থেকে যারা মনোনয়ন পাবেন তারা ছাড়া আর কোনো প্রার্থী আসতে পারে কিনা, আপনি কি মনে করছেন যে এই নির্বাচনে বিএনপি আসবে না, জাতীয় পার্টি আসবে না, আপনাদের মনোনীত লোকই জেলা পরিষদের চেয়ারম্যান হয়ে যাবেন অটোমেটিক? ভাই আমি একটু বলি, আমার ভাই মঞ্জু সাহেব বলেন যে সব কিছু যে নির্বাচনগুলো হয়েছে এগুলো সব সন্ত্রাস করে এটা বিজয় নেওয়া হয়েছে। যে দুঃখের সাথে বলতে ইতিমধ্যে আপনি এটা অবশ্যই উল্লেখ করেছেন যে 5টি সিটি কর্পোরেশনে আমরা হেরে গেলাম এবং এই নির্বাচন কমিশনের মাধ্যমেই কিন্তু নির্বাচনটা অধীনে আপনি সন্ত্রাস করেও পারেননি কামরান ভাই, কারণ আপনি সন্ত্রাস করেও পারেননি, অভিযোগ করলেন না, আপনারা সন্ত্রাস করেছেন কিন্তু পারেন নাই। আমরা দেখেন, আপনি জানেন যে ব্যক্তিগতভাবে আমি কোনো সন্ত্রাসী লোক পছন্দ করি না, আমি সন্ত্রাসীদের কোনো প্রশ্রয় দেই না, এই রাজনীতিতে আমি
বিশ্বাস করি না। সুতরাং কেউ বলতে পারবে না যে আমরা সন্ত্রাসী কোনো কর্মকাণ্ড করেছি। আমরা একটা সুন্দর নির্বাচন হোক সেটাই আমরা চেয়েছিলাম এবং সেভাবেই আমরা সেই নির্বাচনে অংশগ্রহণ করেছি। তো ওনাদের যে বিষয়টা হলো, আসল বিষয়টা থেকে ওনারা সরে যান। তাদের যে কর্মকাণ্ড, আজকে জনগণ বিএনপির দিক থেকে মুখটা ফিরিয়ে নিয়ে গেছে অতীত কর্মকাণ্ডের জন্য, সেই বিষয়টাকে তারা উপলব্ধি করেও ওই বিষয়টাকে সামনে না এনে ওই নির্বাচন থেকে কিভাবে সরবেন সেই চিন্তাভাবনাটাই তাদের। কারণ তারা জানেন যে নির্বাচনে জনগণের সামনে গিয়ে বলার মতো তাদের কাছে তেমন কোনো কিছু নেই। প্রকারান্তরে আজকে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যেভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আমরা পরিষ্কার করে বলতে চাই কোনো রক্তচক্ষুকে আমরা ভয় পাই না। বিদেশিরা আমাদের নির্বাচন বা আমাদের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবে, এটাকেও জননেত্রী শেখ হাসিনা কখনো মানবেন না। কারণ বঙ্গবন্ধুর কন্যা, আমরা বলে যাচ্ছি যে আমরা এখন উন্নয়নের মহাসড়কে চলেছি দুর্বার। তার মানে জেলা পরিষদ নির্বাচনে আপনারা যাকে মনোনীত করবেন তিনি জেলা পরিষদের প্রধান নির্বাচিত হবেন, আপনারা যাকে মনোনয়ন দিবেন তিনি। আমরা কখনো এই কথা বলি না, আমরা কখনো এই কথাটা বলবো না। এই কারণে মাত্র নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে, নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আমাদের এখানে অনেকেই আমাদের দলীয় চেয়ারম্যানের জন্য তারা প্রার্থী হয়েছেন, মেম্বারদের জন্য অনেকে প্রার্থী হয়েছেন, এমনকি আপনার স্বতন্ত্র যারা কোনো দল করেন না, কোনো রাজনৈতিক দলের সাথে সম্পর্ক নেই, এরকম ব্যক্তিবর্গ সুশীল সমাজের লোকজন এই নির্বাচনে প্রার্থী হচ্ছেন। সুতরাং আমরা এটা বলতে পারি, যেভাবে ইউনিয়ন পরিষদের নির্বাচন একটা উৎসবমুখর পরিবেশের মধ্যে হয়েছে, ঠিক জেলা পরিষদের নির্বাচনটা যেহেতু সম্পূর্ণ জেলা ভিত্তিক হচ্ছে, সেখানেও একটা এই নির্বাচনটা একটা উৎসবমুখর পরিবেশে, এবং আমি বলতে পারি অত্যন্ত নিরপেক্ষ একটা নির্বাচন হবে। যে নিরপেক্ষ তো হবেই, কোনো বিপক্ষই থাকছে না। জনাব নজরুল ইসলাম মঞ্জু, বদরুদ্দিন আহমদ কামরান, আপনাদের ধন্যবাদ। এর স্পিকে 1 মিনিট 20 সেকেন্ডের বিরতি নিচ্ছি। জাতীয় সংসদে আলোচনার মাধ্যমে নতুন নির্বাচন কমিশন গঠনের আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ, কিন্তু তার এই পাশাপাশি তিনি আরো জানিয়েছেন আগামী নির্বাচন ছাড়া জেলা পরিষদ সহ কোনো নির্বাচনে অংশ নেবে না জাতীয় পার্টি এখন ক্ষমতায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এসব বিষয়ে কথা বলতে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ আছেন আমাদের সঙ্গে। কাজী ফিরোজ রশিদ, জাতীয় পার্টির প্রেসিডেন্ট, জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ বলেছেন যে নির্বাচন কমিশন স্বাধীন নয়, বর্তমান নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন বলেও উল্লেখ করেছেন তিনি। কি দুর্বলতার কারণে কমিশনকে স্বাধীন বলতে নারাজ হোসেন মোহাম্মদ এরশাদ? ধন্যবাদ। এটা তো আমাদের দলের চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব বলেছেন। আসলে নির্বাচন কমিশন ইতিপূর্বে বিশেষ করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে কিছুটা ব্যর্থতার পরিচয় দিয়েছে। সেখানে সব দলে অংশগ্রহণ করেছিল, অন্য দলগুলো আমরা সহ, কিন্তু সেখানে যে ধরনের গোলযোগ হয়েছে, আত্মকলহে যত মানুষ প্রাণহানি ঘটেছে, ঘরবাড়ি নষ্ট হয়েছে, এই জন্যই নির্বাচন কমিশনকে সম্ভবত সবাই বলতেছে যে তারা ব্যর্থ হয়েছে। জাতীয় এবং এই একটি কারণেই আবার এই একটি কারণে তিনি কথা বলছেন যে জেলা পরিষদ নির্বাচন, এই নির্বাচনও জাতীয় পার্টি যেতে চাচ্ছে না। কারণ জাতীয় পার্টি মনে করে যে আগামী 2 বছর পরে যে জাতীয় নির্বাচন হবে, এই নির্বাচনে তারা অংশগ্রহণ করবে। কিন্তু এই নির্বাচন কমিশন যেহেতু মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, একটি ভালো নির্বাচন কমিশন করার জন্যই জাতীয় পার্টি বারবার তাগিদা দিয়ে আসতেছে যে নির্বাচন কমিশনটা একটা গ্রহণযোগ্য এবং ভালো নির্বাচন করতে পারবে। জনাব কাজী ফিরোজ রশিদ, আপনি নিশ্চয়ই জানেন যে সব রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আগামী সংসদ নির্বাচন নিরপেক্ষ করতে 13টি প্রস্তাব তুলে ধরেছেন বলে মানে পত্রপত্রিকাগুলি উল্লেখ করেছে, 13টি প্রস্তাব আলাদা করে। এগুলির সাথে কি আপনারা একমত? এই প্রস্তাবগুলির সাথে দেখেন, এই যে নির্বাচন কমিশন যদি ওনার প্রস্তাব এগুলো মানতে হয়, তাহলে আইন বদলাতে হবে। কারণ আইনের কোথাও নাই, সংবিধানের কোথাও নাই যে নির্বাচন কমিশন নিয়োগ দিতে হলে মহামান্য রাষ্ট্রপতি দেবেন, কিন্তু সার্চ কমিটি করতে হবে, আমাদের মতামত নিতে হবে,
এইটা কোথাও নেই। এইগুলো যদি আনতে হয়, এই প্রস্তাবটা খুবই ভালো প্রস্তাব। তো ম্যাডাম জিয়া তো এর আগে 2-3 বার রাষ্ট্রীয় ক্ষমতা ছিলেন, তখন যদি উনি এটা আইনে পরিণত করতেন, তো আজকে ওনাকে এই ধরনের প্রস্তাব আনতে হতো না। প্রস্তাব খুবই ভালো, কিন্তু এটা তো আইন করতে হবে। সে আইন করার দায়িত্ব পার্লামেন্টে আমরা তো সংখ্যাগরিষ্ঠ না। উনি যে প্রস্তাব দিয়েছেন সেই প্রস্তাব আওয়ামী লীগ কি মানবে? উনি তো কোনো প্রস্তাব মানে না। অর্থাৎ যারা যখন ক্ষমতা থাকে এই ধরনের প্রস্তাব তারা মানে না। বিরোধী দল সবসময় ভালো ভালো প্রস্তাব দেয়। এদেশে এটা হচ্ছে রাজনীতির একটি সংস্কৃতি। কিন্তু আপনারা বিরোধী দলে আছেন, থাকি কি আপনারা এখন বিরোধী দলে আছেন, জনাব কাজী ফিরোজ রশীদ, প্রস্তাবটি আপনাদের কাছে আকর্ষণীয় মনে হচ্ছে কিনা, গ্রহণযোগ্য মনে হচ্ছে কিনা? না, এই প্রস্তাবটি আকর্ষণীয়, কিন্তু তার আগে প্রশ্ন হচ্ছে প্রস্তাবটি পাশ করতে হলে তো সংসদে একটি আইন প্রণয়ন করতে হবে, একটা আইন আনতে হবে। এমনি আপনি বললাম আর মহামান্য রাষ্ট্রপতি করতে পারবেন না, কারণ এখানে তো সংবিধানের বাইরে মহামান্য রাষ্ট্রপতি যেতে পারবেন না। সংবিধান আপনার সামনে আছে, আপনি দেখেন কি লেখা আছে। জি, সেই সংবিধানে নেই, সেক্ষেত্রে সরকারি দলের সাথে ঐকমতের প্রয়োজন। আমরা একটা বিরতি নিচ্ছি। যে বিষয়টি নিয়ে অনেক কথা হচ্ছে জনাব কাজী ফিরোজ রশীদ, যে কৌশলে জামায়াতকে সঙ্গে রাখতে চাইছেন কিনা বেগম খালেদা জিয়া, এবং তিনি দলটির নাম উল্লেখ না করলেও পলিটিক্যাল অ্যানালিস্টরা বলছেন, যেহেতু তিনি বলছেন যে যাদের নিবন্ধন নেই কিন্তু প্রথম জাতীয় সংসদ থেকে বিভিন্ন সময় প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলির সাথে কথা বলতে হবে, সেটি কি জামায়াতকে সঙ্গে রাখার একটি কৌশল বলে পলিটিক্যাল অ্যানালিস্টরা বলছেন। আপনিও কি তাই মনে করেন, নাকি বেগম জিয়া সেটি এমনিতেই বলেছেন? আপনার মন্তব্য শুনবো। আমরা একটা বিরতি নিচ্ছি, ফিরছি তারপরে। আমাদের সাথে জাতীয় পার্টি প্রেসিডিয়ামের সদস্য জনাব কাজী ফিরোজ রশীদ আছেন। জনাব কাজী ফিরোজ রশীদ, এরশাদ বলছেন জাতীয় পার্টি এখন ক্ষমতায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, সেটি কিরকম ক্ষমতায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছে জাতীয় পার্টি, একটু ব্যাখ্যা করবেন জনাব কাজী ফিরোজ রশীদ? প্রত্যেকটা দলের তো একটি টার্গেট থাকে এবং সেই টার্গেট নিয়ে আমরা এগোচ্ছি। রাজনীতির আলটিমেট উদ্দেশ্য হচ্ছে দলটাকে গুছিয়ে এটা নির্বাচন যাওয়া এবং রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়া। তা আমাদের দল অতীতে রাষ্ট্রীয় ক্ষমতা ছিল। আমরা মনে করি যে জাতীয় পার্টিকে যদি এখন সুসংগঠিত করতে পারি, এখনো 2 বছর হাতে আছে, তাহলে আগামী নির্বাচন আমরা অবশ্যই ভালো করব। সেই কারণেই আমরা কর্মীদের সামনে একটি আশার বাণী শোনাচ্ছি। যখন আপনারা এই আশাবাণী শোনাচ্ছেন, তখন আমাদের মনে একটি প্রশ্ন আসছে যে কয়েকদিন আগে যে রওশন এরশাদ, জিএম কাদের বা জিয়াউদ্দিন আহমেদ বাবলু বা রুহুল আমিন হাওলাদার কে মহাসচিব নন, জিএম কাদেরই পার্টিকে পরিচালনা করবেন কিনা, এরশাদ সাহেবের অবর্তমানে বা বর্তমানে বা রওশন এরশাদই আসলে দলে কান্ডে থাকছেন কিনা, সেগুলি নিয়ে যে গন্ডগোল ছিল, সেই তা কি মিটেছে দলের অন্তর্কোন্দল বা দলের মধ্যেকার এই ফ্র্যাকশনগুলি? প্রত্যেকটা দলের মধ্যেই তো একটা প্রতিযোগিতা থাকবে, প্রত্যেক দলের ভিতরে প্রতিযোগিতা থাকবে। দেখতে হবে যে চেয়ারম্যানের সাথে কোনো প্রতিদ্বন্দ্বী নেই, আচ্ছা, আর সব পদের মধ্যে প্রতিযোগিতা থাকবে। এটা প্রত্যেক বড় দলের মধ্যে থাকবে। শুধু কিছু দল আছে, ধরেন 2 জনের দল, 4 জনের দল, 6 জনের দল, এক গাড়ির দল, তো রিক্সা পার্টি, সাইকেল পার্টি, এইগুলোর মধ্যে থাকে না। আমাদের মধ্যে বড় দলের মধ্যে প্রতিযোগিতা থাকবে এবং সেটা বড় ফ্যাক্টর কিছু না। যখনই জাতীয় নির্বাচন আসবে আমরা নির্বাচনের প্রস্তুতি দেবো। এখন দেখেন সবাই কিন্তু দল গুছাতে ব্যস্ত। ওই অতীতে আপনি যেটা দেখেছেন, এখন ওই অবস্থা নেই। এখন দল অত্যন্ত সুসংগঠিত। আমাদের প্রেসিডেন্ট এরশাদ সাহেবের নেতৃত্বে জাতীয় পার্টি এখন স্বপ্ন দেখতেছে আগামীতে একটা ভালো নির্বাচন করার। ক্ষমতা দেওয়ার মালিক তো আল্লাহ, কিন্তু আমরা নির্বাচনে অংশগ্রহণ করবো এবং ভালোভাবে করবো আশা করি। জনাব কাজী ফিরোজ রশীদ, আমরা দেখেছি যে বিরোধী দলকে শায়েস্তা করার একটি মানসিকতা সরকারি দলের থাকে। আপনারা যখন দল গোছানোর পরিকল্পনা করছেন, তখন সেই গোছানোর পরিকল্পনার মধ্যে সরকার কি কাটা বিছাচ্ছে নাকি ফুল দিয়ে বরণ করে নিচ্ছে? কিরকম মনে করছেন যে রাজনীতি কি আপনাদের জন্য কঠিন না সহজ এখন? না, রাজনীতি বিরোধী দলের, আমরা তো বিরোধী দলের যতটুকু কাজ করি, আমরা আমাদের একটা বিরোধী দলের কর্মকাণ্ডের মধ্যে একটা সীমারেখা আছে। সরকারের যেমন তাদের সীমারেখার মধ্যে কাজ করতে হয়, বিরোধী দলের কিছুটা সীমারেখার মধ্যে কাজ করতে হয়। আমি তো বেরিয়ে আমাদের একদম সময় শেষ। রাজনীতি আপনার জন্য সহজ না কঠিন? জনাব কাজী ফিরোজ রশীদ অনেকদিন ধরে রাজনীতি করছেন। রাজনীতি অনেক কঠিন। জনাব কাজী ফিরোজ রশীদ, আপনাকে ধন্যবাদ। এই ছিল আজকের এডিস্পিকে আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।